টানা 9 দিনের বন্যায় কক্সবাজারের শত কোটি টাকার ক্ষয়ক্ষতি। খোলা হলো কাপ্তাই বাঁধের 16টি জলকপাট। উপকূলীয় নিম্নাঞ্চলে সতর্ক বার্তা। 80 দফা চিঠিতেও হয়নি নিলাম। কন্টেইনারে আটকা হাজার কোটি টাকার পণ্য। দ্রুত কন্টেইনার সরানোর দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। এবং আজ রাতে সান্ত্বনার ম্যাচে ফ্রান্স ইংল্যান্ড দ্বৈরথ নির্ধারণ হবে তৃতীয় স্থান। এমবাপ্পে কেনের নজর গোল্ডেন বুটে। আমন্ত্রণ চ্যানেলিস্ট দেশের কথায়, সাথে আছি আমি আসিয়া সুমি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টানা 9 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারে ভয়াবহ বন্যায় পানি কমতে শুরু করেছে, আর সেই সাথে উন্মোচিত হচ্ছে ধ্বংসস্তূপের বাস্তবতা। কৃষি, মৎস্য, ঘরবাড়ি, সড়ক ও বেড়িবাঁধে ভয়াবহ ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত কক্সবাজার ব্যুরো চিফ আয়াস রনির তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। টানা 9 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা ডুবে যায় বন্যার পানিতে। পানি নামতে শুরু করলেও শেষ হয়নি দুর্ভোগ, বরং একে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা সদর চকরিয়া, পেকুরিয়া, রামু, উখিয়া, টেকনাম, মহেশখালী ও কুতুবদিয়া হাজারো পরিবার এখন ক্ষয়ক্ষতির হিসাব মেলাতে ব্যস্ত। কোথাও বিধ্বস্ত বসতঘর, কোথাও পানিতে তলিয়ে নষ্ট হয়েছে কৃষকের সারা বছরের ফসল, আবার কোথাও খালি হয়ে গেছে মাছের ভরা ঘের। সমস্ত পানি বেশি নেড়ে মানুষ বেশি কষ্ট পাই। বাচ্চা কত ঠান্ডা লাগে, নিজের তো ঠান্ডা লাগে, আর নেলতে গেলতে অসুবিধা হয়ে নমাইয়ে হনিজা নমাইয়ে চলিয়ে কৃষি সাহেব আসছেন, কৃষি সাহেব ক্ষতিগ্রস্ত দিন দেখি দেখি নিয়ে তোমার কিছু দানা টানা বিচি টিচি দিয়া যাইব, কিছু সারবার করি আর খেতি হলা করি দূর হই আর কিছু না। খেতি হলা উদ্যান নষ্ট এখন বাককালি খেতি ইল্লা বলি আর ফল টুরু তিন এখন ওয়াইনা বাড়ির এখন পানি পানি এখন ক্ষতিপূরণ বেশি কোন মাঝে কুটি দেওয়া ধ্বংস আর ফসল খেতে হলা দিন গজি নষ্ট হয়ে এখন আর তো দুঃখিত। আর সামর্থ্য খেতে হলা আবার ঘোরাঘুরি কাজ পয়েন্টে তো অসুকর। প্রাথমিক তথ্যে জানা গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 14,300 হেক্টর কৃষি জমি, ভেসে গেছে প্রায় 5,000 মাছের ঘের ও পুকুর। শুধু মৎস্য খাতের ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় 46 কোটি 22 লক্ষ টাকা। ক্ষতির হিসাব হিসেবে আমাদের প্রায় 3,918টি পুকুর এবং 453টি চিংড়ি ঘের প্লাবিত হয়েছে অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এর আয়তন প্রায় 2,440 হেক্টর। এই সব মিলাই আমাদের ক্ষতির পরিমাণ প্রায় 46 কোটি 22 লক্ষ টাকা। আমরা ইতিমধ্যে এই ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ উদ্যোগে দুর্গত এলাকায় ত্রাণ ও নগদ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত, কৃষি, গবাদি পশুর ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষের পুনর্বাসনের আশ্বাসও দেওয়া হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত সকল স্থাপনা কত দ্রুত সমাধান করে স্বাভাবিক জীবনে তাদেরকে ফেরত আনতে পারে, এই ব্যাপারে আমাদের লক্ষ্য আছে। এবং আমরা বলেছি কৃষি ফসলের ক্ষতি হয়েছে, মৎস্য খামারিদের ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে। এই ক্ষতিগুলো কিভাবে মানুষকে আমরা পুষিয়ে দিতে পারি সরকারের তরফ থেকে, সে ব্যাপারে কিন্তু আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তা কিন্তু কাজ করছেন, এবং আমরা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে তথ্য সংগ্রহ এই কর্মসূচিটা সম্পন্ন করতে বলেছি, যাতে করে দ্রুততম সময়ের মধ্যে সরকার তাদের পাশে দাঁড়াতে পারে। বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষক, মৎস্যচাষী আর সাধারণ মানুষের সামনে এখন সবচেয়ে বড় লড়াই আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসা। জেলা প্রশাসন বলছে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এখনও চলমান। এছাড়া ত্রাণ কার্যক্রম পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং পুনর্বাসনের প্রস্তুতিও শুরু হয়েছে। সোহেল রানা, চ্যানেল এস। দর্শক, কক্সবাজারের উখিয়া থেকে বন্যা ও পাহাড় ধসে ক্ষয়ক্ষতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মুজিবুর রহমান। সুমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত 13 দিন আগেই আবারও সরাসরি হয়তো যুক্ত ছিলাম, আপনাকে দেখিয়েছিলাম যে উম্মে হাবিবা নামের এক পরিবারের পাহাড় ধসে 4 জন নিহত হয়েছে। আমি আছি ক্যাম্প 11-এর C11 একটি ব্লকে। আমার পেছনটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন। তাদের পরিবার যেটি দাবি জানিয়েছে যে গত 13 দিন যাবৎ তারা অনাহারে এবং অন্যের প্রতিবেশীর একটি আশ্রয় শিবিরে তারা অবস্থান নিয়েছে। তবে বিভিন্ন এনজিও সংস্থা,
ত্রাণ প্রত্যাবাসন কমিশনারের স্টাফ এবং দেশি বিদেশি এনজিও সংস্থা এসে ছবি তুলে ভিডিও করে চলে যায়। এখন পর্যন্ত তাদের কোনো ধরনের সহায়তা পৌঁছায়নি কেউ। তবে পোস্ট কমিউনিটিতে যে একজন ব্যক্তি নিহত হয়েছে পাহাড় ধসে, তাকে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সাল সহায়তা প্রদান করা হয়েছে। এই ছিল কক্সবাজার রোকেয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দুর্যোগ এবং পাহাড় ধসের সর্বশেষ তথ্য। সুমি। ধন্যবাদ মজিবুর আপনাকে। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আজ বেলা 11:20 কাপ্তাই বাঁধের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় 9,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, সকালে হ্রদে পানির স্তর ছিল 104.08 MSL, যেখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 109 MSL। কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, ভারী বৃষ্টিপাতে হ্রদের পানি দ্রুত বাড়ায় জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাহ আরও বাড়লে পর্যায়ক্রমে গেট খোলার পরিমাণও বাড়ানো হবে। বর্তমানে 5টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরও 32,000 কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। এর ফলে উপকূলীয় নিম্নাঞ্চলে বসবাসরত মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরে কয়েক হাজার কোটি টাকার পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে জটিলতা এখনও কাটেনি। প্রায় 15 বছর আগে থেকেই এসব পণ্য নিলামে বিক্রির জন্য 80 দফা চিঠি দেয়া হলেও নানা জটিলতায় কন্টেইনারেই নষ্ট হচ্ছে অনেক পণ্য। বর্তমানে বন্দরের বিভিন্ন শেডে প্রায় 9,500 নিলামযোগ্য কন্টেইনার পড়ে থাকায় মোট ধারণ ক্ষমতার 20% জায়গা বেদখল হয়ে আছে। কাস্টমস কর্তৃপক্ষ উন্মুক্ত নিলাম ও অকশনের মাধ্যমে প্রতি মাসে কিছু কন্টেইনার খালাস করলেও আইনি ও প্রক্রিয়াগত জটিলতায় গতি ফিরছে না। গত 1.5 বছরে 988টি কন্টেইনার হস্তান্তর করা হলেও তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও শত কন্টেইনার। কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, নিয়ম মেনেই সর্বোচ্চ গতিতে কাজ চলছে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, এসব কন্টেইনার দ্রুত সরানো গেলে নতুন আমদানি রপ্তানি পণ্য রাখার বড় পরিসর তৈরি হবে। এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের কথা। বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আজ রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত 3টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সেমিফাইনালে স্পেনের কাছে ফ্রান্স এবং আর্জেন্টিনার কাছে ইংল্যান্ড হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় দু দলেরই। এই ম্যাচ নিয়ে দুই শিবিরেই রয়েছে এক ধরনের নিরুত্তাপ ভাব। ইংলিশ কোচ থমাস টুখেল জানিয়েছেন, ফাইনাল বঞ্চিত হওয়ায় কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না। তবুও পেশাদারিত্বের সঙ্গেই মাঠে নামবেন তারা। তবে এই ম্যাচটি হতে যাচ্ছে ফরাসি কোচ দিদিয়ের দেশমের 14 বছরের সফল অধ্যায়ের শেষ অ্যাসাইনমেন্ট। বিদায়ের আগে জয় চান দেশমও। এছাড়া গোল্ডেন বুটের দৌড়ে মেসির সঙ্গে সমান 8 গোল নিয়ে শীর্ষে থাকা কিলিয়ান এমবাপ্পে এবং 6 গোল করা হ্যারি কেনের জন্য ব্যবধান বাড়ানোর বড় সুযোগ থাকছে আজ। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের সুস্বাদু ও সুগন্ধযুক্ত আম্রপালি আম দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। কৃষি বিভাগের তত্ত্বাবধানে ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা এই আমের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে বিদেশের বাজারে। এতে সম্ভাবনার নতুন দুয়ার খুলছে আম চাষি ও বাগান মালিকদের জন্য। পীরগঞ্জ থেকে সহকর্মী বিষ্ণুপদ রায়ের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আম্রপালির আম ঘিরে তৈরি হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। একসময় শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ থাকা এই আম এখন গুণগত মান ও নিরাপদ উৎপাদন পদ্ধতির কারণে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক বাজারে। উত্তম কৃষিচর্চা, উন্নত প্যাকেজিং ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে চাষিরা উৎপাদন করছেন বিষমুক্ত, সুস্বাদু ও মানসম্মত আম। রং আর স্বাদে অনন্য পীরগঞ্জের আম পৌঁছে যাচ্ছে ইউরোপের বেশ কয়েকটি দেশে। রপ্তানির এই সাফল্যে বদলাচ্ছে কৃষকের জীবন, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগ। অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় কৃষকরাও। উদ্বুদ্ধ হয়ে মোটামুটি 7 একর মাটিতে আম চাষ করছি, সেটা আলহামদুলিল্লাহ ব্যাপক হারে ফলন হয়েছে। দেখলেই বুঝতে পারবেন বাগানে আসলে। আর গ্যাপ অনুসরণ করে আমার ইউরোপ কান্ট্রিতে আম যাচ্ছে, যেমন লন্ডন, ফ্রান্স,
এসব দেশে আমার আম রপ্তানি হচ্ছে। রংপুর পাগলাবিদ থেকে আসছি শাহিন ভাইয়ের এই বাগানটা দেখার জন্য এবং পরিদর্শন করার জন্য। আলহামদুলিল্লাহ ভালো, এবং এরকম বাগান আমিও নিজে করতে চাই। পাগলাবিদে যদি এরকম করতে পারি। আমি শাইনের বাগান দেখতে যাচ্ছি, আমারও এরকম ইচ্ছা আছে যে আমিও একটা বাগান করব। আমাদের আম এখন বাজারে ভালোই দাম পাওয়া যাচ্ছে। নিরাপদ উপায়ে উৎপাদন এবং সুমিষ্ট স্বাদের কারণে পীরগঞ্জের আম্রপালির চাহিদা তৈরি হয়েছে বিদেশে, যা রপ্তানি হচ্ছে ইউরোপের অন্তত 27টি দেশে। ধরেন যে যুক্তরাজ্য মানে ইকে, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ড আর অন্যান্য দেশ, মানে আমাদের এজেন্সির মাধ্যমে সব দেশে, ইউরোপে মেন কথা ইউরোপে প্রায় হচ্ছে আপনার 27টি দেশে এটা রপ্তানি হয়। কৃষি অফিস বলছে পার্টনার প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চায় পীরগঞ্জে আম উৎপাদন হচ্ছে নিরাপদ উপায়ে। কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে উচ্চ ফলনশীল ও গুণগত মানসম্পন্ন আম চাষের সঠিক কৌশল। কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় কৃষি অফিসার নাজমুল হাসান স্যারের দক্ষ নির্দেশনায় আমাদের মাধ্যমে শাইন যথাযথভাবে গ্যাপ অনুসরণ করে এই কাজগুলি করেছেন। এবং সর্বোচ্চ গুরুত্বের বিষয় হচ্ছে আমাদের এই মানে পীরগঞ্জ জাবরহাট ইউনিয়নের শাহিনের বাগান থেকে ইউরোপের কয়েকটি দেশে আম রপ্তানি হচ্ছে। পীরগঞ্জ উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় 1 একরে 10টি গ্যাপ প্রটোকল মেনটেন করে আম্রপালি জাতের আমের প্রদর্শনী দেওয়া হয়। এই আম্রপালি জাতটা আসলে খেতে অনেক মিষ্টি এবং পুষ্টিগুণে ভরপুর। তো এই গ্যাপ প্রটোকল অর্থাৎ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অনুসরণ করে আমাদের এখানে বিষমুক্ত আম উৎপাদন করা হচ্ছে। নিরাপদ উপায়ে আম উৎপাদনের পাশাপাশি বিদেশে বাজার সম্প্রসারণ করা গেলে পীরগঞ্জের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিঠুন সরকার, চ্যানেল এস নিউজ ডেস্ক। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা নামে এক সাজাপ্রাপ্ত বন্দী নারী দেয়াল টপকে পালানোর ঘটনায় 7 জনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তদের মধ্যে 3 জন মেট্রন ও 4 জন মহিলা কারারক্ষী রয়েছেন। আজ সকালে বিষয়টি নিশ্চিত করে সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাদের বরখাস্ত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারা অভ্যন্তরে ইট বহনের কাজ করার সময় তদারকির ঘাটতির সুযোগ নিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান ওই বন্দী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ। পলাতক রিম্পা ভ্রাম্যমাণ আদালতের মামলায় 3 মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মোহাম্মদ হাসানের মেয়ে। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মনসুরুল করিমের 76তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনসুরুল করিম স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, মনসুরুল করিম রাজবাড়ীর গর্ব এবং বাংলাদেশের একজন বরেণ্য চিত্রশিল্পী। তার স্মৃতি ও শিল্পকর্ম নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে কেক কেটে মনসুরুল করিমের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উল্লেখ্য, চিত্রশিল্পী মনসুরুল করিম 1950 সালের 14 জুলাই রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন এবং 2020 সালের 5 অক্টোবর মৃত্যুবরণ করেন। রাজবাড়ীতে হামের প্রাদুর্ভাবের পর এবার নতুন করে দেখা দিয়েছে ডেঙ্গু। চলতি মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 12 জন। গত 24 ঘন্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি জুলাই মাসে রাজবাড়ীতে মোট 12 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বালিয়াকান্দি উপজেলায় 6 জন, পাংশা উপজেলায় 3 জন এবং কালুখালী উপজেলায় 3 জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ডেঙ্গু পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জেলার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। চাঁদপুরে সাংবাদিক ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে চক্ষু শিবির ও স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে। শনিবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে এবং প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও 250 শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের যৌথ সহযোগিতায় এই চক্ষু শিবির ও স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
দিনব্যাপী আয়োজিত এই চক্ষু শিবির ও স্বাস্থ্য সেবা ক্যাম্পে চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। আয়োজকরা জানান, সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদেরকে স্বাস্থ্য সেবার আওতায় আনতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জাতীয় সংসদকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বলে অভিহিত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাউতিকান্দা গ্রামে স্থানীয় নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের পর নতুন সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। দীর্ঘদিনের রাবার স্ট্যাম্প বা মাস্টার ভয়েস সংস্কৃতির অবসান ঘটিয়ে এখন সংসদ কার্যকর গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের চর্চা কেন্দ্রে পরিণত হয়েছে। ত্যাগের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদ নেতার নেতৃত্বে ও বিরোধী দলের সহযোগিতায় সংসদকে কার্যকর করার চেষ্টা চলছে। মতবিনিময় সভায় ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল সহ জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চ্যানেলিস দেশের কথা শেষ করার আগে শিরোনাম দেখে নিচ্ছি আরও একবার। টানা ৯ দিনের বন্যায় কক্সবাজারের শত কোটি টাকার ক্ষয়ক্ষতি, খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, উপকূলীয় নিম্নাঞ্চলে সতর্ক বার্তা। ৮০ দফা চিঠিতেও হয়নি নিলাম, কন্টেইনারে আটকা হাজার কোটি টাকার পণ্য, দ্রুত কন্টেইনার সরানোর দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। আজ রাতে সান্ত্বনার ম্যাচে ফ্রান্স ইংল্যান্ড দ্বৈরথ, নির্ধারণ হবে তৃতীয় স্থান। এমবাপ্পে কেনের নজর গোল্ডেন বুটে। ইউরোপে রপ্তানি হচ্ছে পীরগঞ্জের আমরুপালি আম, বাড়তি দাম পাচ্ছেন বাগান মালিক ও চাষিরা, আগ্রহ বাড়ছে কৃষকদের। এবং কাশিমপুর কারাগার থেকে দেয়াল টপকে পালালো সাজাপ্রাপ্ত আসামি রিম্পা, থানায় মামলা, বরখাস্ত ৭ কারারক্ষী। এই ছিল চ্যানেলিস দেশের কথায়। দর্শক, চ্যানেলিসের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।